Welcome back to a new episode of Uncensored Talk with Orpon and welcome to a new episode of Case Study. আজকে যে ঘটনাটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু একদম সত্যি ঘটনা, কোনো রকম ভৌতিক এক্সপিরিয়েন্স বা হরর ইনসিডেন্টসের ওপর বেস্ট নয়। এটি একটি রিয়েল ইনসিডেন্ট যেটা ঘটেছিল অন্ধ্রপ্রদেশের চিত্তর ডিস্ট্রিক্টের মাদেনাপাল্লিতে থাকা নাইডু ফ্যামিলিতে। ঘটনায় যাওয়ার আগে আমি কিছু কথা বলতে চাই। যখন ঘটনাটা আমি স্টাডি করছিলাম বা পড়ছিলাম, তখন ঘটনাটা পড়ার সময় আমার মনে হচ্ছিল যে 2024-এ দাঁড়িয়েও 2024 কেন, শুধু আমরা প্রথম থেকেই দেখে এসেছি যে প্রাচীনকাল থেকে এখনও পর্যন্ত, আগের সময়ও এখনও সময়ও কিছু কিছু মানুষ এমন আছে যারা তাদের ধর্ম এবং ভগবানের প্রতি তাদের যে ভালোবাসা, অন্ধবিশ্বাস, কুসংস্কার এগুলোর থেকে, অর্থাৎ এগুলোকে তাদের নিজের জীবনের সব কিছু বানিয়ে তাদের জীবনের যে গোল, অর্থাৎ তাদের জীবনের যে মেন উদ্দেশ্য, সেটাকে পূরণ করার জন্য সেই মানুষ চোখ নাক মুখ বন্ধ করে সব কিছু করতে পারে। এমনকি তারা সেই কাজগুলো যখন করে তারা এটাও ভেবে দেখে না যে সে কাছের মানুষ, অর্থাৎ নিজের কোনো মানুষ, না অন্য কেউ। আমার তো মনে হয় যে তারা তখন নিজেদের মধ্যেই থাকে না। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে ঘটনায় আসছি। যে নাইডু ফ্যামিলির কথা আজকে তোমাদেরকে বলছি, সেই নাইডু ফ্যামিলিতে ছিল দুটি মেয়ে, আলেকেয়া যার বয়স 27 বছর এবং সাইদিভ্যা যার বয়স 22 বছর, এবং তাদের মা পদ্মজা যার বয়স 50 বছর, এবং তাদের বাবা পুরুষোত্তম নাইডু যার বয়স ছিল 55 বছর। এখানে বলে রাখি, চারজনের এই ফ্যামিলিতে কিন্তু সবাই ওয়েল এডুকেটেড, অর্থাৎ হাইলি এডুকেটেড ছিল, এবং তাদের কিন্তু ফাইন্যান্সিয়ালি কোনো রকম প্রবলেম কিছু ছিল না। ফাইন্যান্সিয়ালি প্রবলেমের কথা কেন বলছি, কারণ আমাদের অন্য কোনো দেশে যদি এটা ঘটতো তাহলে এই ঘটনাটা ফাইন্যান্সিয়ালি দিক থেকে হয়তো অতটা আমরা গুরুত্ব দিতাম না, বা আমাদের দেশ ছাড়াও অন্যান্য দেশেও ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জন্য অনেক রকম ক্রাইম হয়। কিন্তু ইন্ডিয়াতে যেখানে এত পরিমাণে পোভার্টি এবং টাকার জন্য, অর্থের জন্য যেখানে এত পরিমাণে ক্রাইম হয়, সেখানে ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা দেখে নেওয়া প্রত্যেকটা কেসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে কিন্তু সেই ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা কোনোভাবেই অ্যাপ্লাই হয় না, কারণ এরা ফাইন্যান্সিয়ালি খুবই স্ট্রং ছিল। কারণটা বলছি, কারণ পুরুষোত্তম নাইডু যার বয়স ছিল 55 বছর, সে কিন্তু গভর্নমেন্ট ডিগ্রি কলেজ চিত্তরে কেমিস্ট্রির প্রফেসর ছিলেন, এবং তার স্ত্রী পদ্মজা যার বয়স ছিল 50 বছর, সে গোল্ড মেডেলিস্ট মাস্টার অফ সায়েন্সের থেকে 20 বছর ধরে তিনি কিন্তু আইআইটি স্টুডেন্টদের পড়াতেন। কোথায় পড়াতেন সেটা হলো মাস্টার মাইন্ড আইআইটি ট্যালেন্ট স্কুলে। এত বছর কাজ করার জন্য এবং এত বছর যে তার কাজের এক্সপিরিয়েন্স, তার জন্য কিন্তু তাকে সেখানকার প্রিন্সিপালও করে দেওয়া হয়েছিল। এবং পরিবারের যে বড় মেয়ে আলেকেয়া যার বয়স 27 বছর, সে তার ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট ভোপাল থেকে কমপ্লিট করেছিল, এবং তারপরে সে সিভিল সার্ভিসের জন্য প্রিপারেশন নিচ্ছিল। এবং ছোট মেয়ে সাইদিভ্যা বা দিব্যা, আমরা যাই বলি না কেন, যার বয়স ছিল 22 বছর, সে তার ব্যাচেলার ডিগ্রি ব্যাঙ্গালোর থেকে কমপ্লিট করে, এবং তারপরে সে এআর রহমানের যে ডান্স এবং মিউজিক একাডেমি আছে সেখানে যুক্ত হয়, অর্থাৎ সেখানে অ্যাডমিশন নেয়। অর্থাৎ ছোটোবেলার থেকেই কিন্তু আমরা এখানে দেখছি যে দুটি মেয়ে এবং পরিবারের মা এবং বাবা এবং দুটি মেয়ে কিন্তু প্রথম থেকেই তারা হাইলি এডুকেটেড। এমনটা কিন্তু এই কেসে নয় যে তারা এডুকেটেড নয়, বা তাদের শিক্ষাগত যোগ্যতা অতটা নেই, বা তাদের চিন্তাভাবনা করার যে ক্ষমতাটা সেটা কিন্তু একদম কম নয়। কারণ তোমরা যে কোয়ালিফিকেশানগুলো বললাম, এত বছর ধরে কাজ করছে সেখানে এর থেকে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তাদের মধ্যে কিন্তু কোনো রকম শিক্ষাগত দিক থেকে কোনো অভাব ছিল না। আমাদের ইন্ডিয়ান প্যারেন্টসরা যেরকম হয়, তারা পড়াশোনার দিকে একটু বেশি ঝোঁক থাকে, মানে ছোটোবেলা থেকেই ছেলে মেয়েদেরকে চায় যাতে তারা ভালো পড়াশুনো করে, ভালো এডুকেশান নিয়ে বড় কোনো জব করে বা চাকরি করে বা নিজের জায়গায় যেতে দাঁড়ায়। সেরকম এই ফ্যামিলির ক্ষেত্রেও ছিল। 12 পর্যন্ত তারা কিন্তু খুবই স্ট্রিক্ট ছিল, অর্থাৎ পদ্মজা এবং পুরুষোত্তম নাইডু কিন্তু 12 পর্যন্ত দুই মেয়েকেই চোখে চোখে রেখেছে। এবং তারপরে তারা তাদের যখন 12 হয়ে যায়, 12-এর পরে কিন্তু তারা তাদের ইচ্ছে মতন দুটি মেয়েকে তাদের কেরিয়ার চুজ করার জন্য সেই ফ্রিডমটা দিয়েছে। এর থেকে কিন্তু ওদের যে মেন্টালিটি
সেটাও কিন্তু বোঝা যায় যে তারা কিন্তু কোনো রকম স্টিরিওটাইপ ফ্যামিলির মধ্যে পড়ে না। এই ফ্যামিলির পড়াশোনা ছাড়াও কিন্তু ভগবানের প্রতি, ধর্মের প্রতি বিশেষ একটা ন্যাক ছিল। শুধু মা বাবার নয়, দুই মেয়ে বলতে কেন বলছি কথাটা, কারণ যখন আলেকেয়া ভোপাল থেকে তার ডিপ্লোমা করছিল, তখন সে কিন্তু যেখানে থাকতো সেখানে কিন্তু কোনোদিনও পুজো বাদ দিত না, বা প্রতিদিন পুজো করতো, এটা বলা যায়। অর্থাৎ এর থেকে বোঝা যায় যে তারা কিন্তু ভগবানের প্রতি, বিশেষ করে শিবের প্রতি, আমি কেন বলছি কথাটা তোমরা ঘটনাটা পুরোটা শুনলে বুঝতে পারবে। তো এই পর্যন্ত সবই ভালোভাবেই চলছিল, কিন্তু আমরা সবাই জানি যে 2020 সালে যখন করোনা আসে, তখন লকডাউন হয়, তখন সমস্ত পরিবারের বা ফ্যামিলির কীরকম সিচুয়েশন হয়, কি হয়, আমরা সবাই জানতাম। এই 2020 লকডাউনের থেকেই কিন্তু সমস্যাটা দেখা দেয়। 2020-তে যখন লকডাউন হয়, তখন পদ্মজা এবং পুরুষোত্তম নাইডু তার দুই মেয়েকে বাড়িতে ডেকে নেয়। কেন? কারণ সব জায়গায় লকডাউন হচ্ছিল এবং করোনা কিন্তু ভয়াবহভাবে ছড়াচ্ছিল। তার জন্য তারা তাদের দুজন মেয়েকে বাড়িতে ডেকে নেয় এবং চারজন কিন্তু তাদের একটি নতুন যে বাড়ি ছিল, নতুন বাড়িটা কিন্তু মদনাপালেতে ছিল, যেখানে তারা থাকছিল। সেই বাড়িটাও কিন্তু যথেষ্ট দামি, অর্থাৎ যথেষ্ট বড় বাড়ি। বাড়িটার মূল্য কিন্তু কয়েক কোটি টাকায় হবে। তো তোমরা বুঝতেই পারছো যে কতটা ফাইন্যান্সিয়ালি স্ট্রং। তো যাই হোক, তো সেখানে তাদেরকে ডেকে নেয়, চারজন ফ্যামিলিতে ভালোভাবে থাকে লকডাউনের টাইমে। সমস্যাটা হয় 2021-এর 23 জানুয়ারি। কেন? কারণ সেই দিনকে পদ্মজা এবং পুরুষোত্তম তাদের কাজের জায়গা থেকে ছুটি নিয়ে নেয়। পরে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করে, এই ঘটনাটার পরে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করে, তখন কলিগসদের যখন জিজ্ঞাসাবাদ করে, তখন তারা বলে, ওরা যখন জিজ্ঞাসা করেছিল যে কেন তোমরা ছুটি নিচ্ছ, তখন ওরা বলেছিল যে আমাদের বাড়িতে একটা বড় যজ্ঞ হবে বা পুজোর একটা আয়োজন হচ্ছে, সেই জন্য এই পুজোর আয়োজনের জন্য আমাদের অনেক দিন টাইম লাগবে বা অনেকটা টাইম লাগবে সেই পুজোর প্রিপারেশনের জন্য, তার জন্যই ছুটিটা নেওয়া। এবং তারা যেহেতু তাদের কাজের জায়গায় এত বছরের এক্সপিরিয়েন্স এবং এত বছর ধরে খুব ভালোভাবে কাজ করছে, তার জন্য কিন্তু তাদের ছুটি নিতে কোনো রকম সমস্যা হয় না, তারা ছুটি পেয়ে যায়। তো 24শে জানুয়ারি 2021 দিনটা ছিল রবিবার। পাড়া প্রতিবেশীদের থেকে জিজ্ঞাসাবাদ করে পরে জানা যায় যে সেদিন কিন্তু পাড়া প্রতিবেশীর যে লোকরা ছিল, তারা সকালবেলা থেকেই ওদের বাড়িতে, অর্থাৎ নাইডু ফ্যামিলির যে বাড়িটা ছিল, সেই বাড়ি থেকে সকালবেলায় বিভিন্ন কাঁসর ঘণ্টা, অর্থাৎ পুজো বা যজ্ঞ হলে যেরকম আওয়াজ হয়, কাঁসর ঘণ্টা, বিভিন্ন ধরনের আওয়াজ কিন্তু পেতে থাকে, শঙ্খের আওয়াজ কিন্তু এগুলো পায়। এদিনকেই সন্ধ্যে 7টার সময় পুরুষোত্তম তার বন্ধুকে, অর্থাৎ কালিককে ফোন করে, যে কিন্তু ওদের ফ্যামিলি ফ্রেন্ড। সেই ফ্যামিলি ফ্রেন্ডকে ফোন করে পুরুষোত্তম যেরকম নর্মাল কথাবার্তা বলে, সেরকমভাবেই কথাবার্তা হতে থাকে। কিন্তু যে ফ্যামিলি ফ্রেন্ড, সে কিছুক্ষণ কথা বলার পর বুঝতে পারে যে পুরুষোত্তম হয়তো কিছুটা ভয় পেয়ে আছে, বা তার গলায় বোঝা যাচ্ছে যে সে কোনো কিছু একটা নিয়ে চিন্তিত। তো সে জিজ্ঞাসা করে যে কী হয়েছে পুরুষোত্তম, তুমি কি কোনো কিছু নিয়ে টেনশন করছো? তখন পুরুষোত্তম বলে যে আমি হয়তো খুব একটা ভুল করে ফেলেছি, আমি হয়তো আমার মেয়ে দুটোকে মেরে খুব ভুল করে ফেলেছি, বলে পুরুষোত্তম ফোনটা কেটে দেয়। প্রথমে উনি কিছু বুঝতে না পারলেও, অর্থাৎ ফ্যামিলি ফ্রেন্ড যাকে ফোন করা হয়েছিল, সে প্রথমে কিছু বুঝতে না পারলেও কিছুক্ষণের মধ্যেই নিজেকে আবার সজ্ঞানে আনে, অর্থাৎ নিজেকে কালেক্ট করে নিয়ে সে কিন্তু সরাসরি পুলিশে ফোন করে। সে কিন্তু পুলিশ নিয়ে নাইডু ফ্যামিলির বাড়িতে যায়। পুলিশ যখন পুরুষোত্তম নাইডুর বাড়িতে যায়, তখন গিয়ে দেখে যে পুরুষোত্তম নাইডু এবং পদ্মজা দুজনেই কিন্তু স্বাভাবিক অবস্থায় বিছানার ওপর বসে রয়েছে, এবং তাদের যে ঠাকুরঘরের সামনে তাদের বড় মেয়ে আলেক্যা মৃত অবস্থায় পড়ে রয়েছে, এবং তাদের ছোট মেয়ে সাই দিব্যা, যার বয়স ছিল মাত্র 22 বছর, সে মৃত অবস্থায় পড়ে রয়েছে, এবং পুরো ঠাকুরঘর কিন্তু রক্তে ভেসে যাচ্ছে। পুলিশ যখন সেখানে যায়, গিয়ে দেখে পুজোর ঘরের সামনে, অর্থাৎ যেখানে হোমযজ্ঞ হচ্ছিল, সেখানে তাদের দুটি মেয়ে, বড় মেয়ে আলেক্যা এবং ছোট মেয়ে সাই দিব্যা, দুজন মৃত অবস্থায় পড়ে রয়েছে, এবং তাদেরকে লাল শাড়ি দিয়ে জড়ানো রয়েছে। পুলিশ তাদেরকে, পদ্মজা এবং পুরুষোত্তমকে যখন জিজ্ঞাসা করে যে এরকম এগুলো কে করেছে, তখন কিন্তু তারা খুব স্বাভাবিকভাবেই বলে যে এগুলো আমরাই করেছি।
পুলিশ সাথে সাথে তাদেরকে অ্যারেস্ট করে এবং পরে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন জিজ্ঞাসাবাদ করাতে জানা যায় যে তাদের কথা অনুযায়ী, অর্থাৎ পদ্মজা এবং পুরুষোত্তমের কথা অনুযায়ী, ছোট মেয়ে অর্থাৎ সাই দিব্যা কিন্তু আলেখিয়াকে বলে যে দিদি তুমি আমাকে মেরে ফেলো। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, ছোট মেয়ে সাই দিব্যা, যার বয়স মাত্র 22 বছর, সে বলে যে দিদি তুমি আমাকে মেরে ফেলো, কারণ আমি যদি নিজেকে মারি, অর্থাৎ নিজে যদি সুইসাইড অ্যাটেম্প করি, তাহলে এই যে রিচুয়ালটা হচ্ছে বা হোমযজ্ঞটা হচ্ছে, সেখানে কিন্তু সুইসাইডকে একটা সিন বলে ধরা হয়, অর্থাৎ পাপ, এটা আমি করতে পারবো না। তার জন্য কি হয়, বড় বোন আলেকিয়া তার ছোট বোন সাই দিব্যাকে ডাম্বেল দিয়ে মাথার মধ্যে আঘাত করে এবং তারপর পদ্মজা তাদের মা আলেকিয়াকে এবং সাই দিব্যাকে দুজনকেই মারে, অর্থাৎ দুজনকেই মেরে ফেলে এবং কনফার্ম করে যে দুজনেই যাতে বেঁচে না থাকে, দুজনেই যাতে মরে যায়। ঘটনাটা আমি যখন বলছি তখন আমারও বিশ্বাস হচ্ছে না, যখন পড়ছিলাম তখন আমারও বিশ্বাস হচ্ছিল না। তো শুধু মেরে ফেলা নয়, তাদেরকে মাথায় ডাম্বেল দিয়ে বাড়ি মারার পরে যখন তারা মরে যায়, তাদেরকে লাল শাড়ি দিয়ে পেঁচানো হয়, অর্থাৎ র্যাপ করা হয়। র্যাপ করার পরে তাদের মাথা থেকে কিছু চুলও কাটা হয়। সেই চুল কিন্তু তারা শিব ঠাকুরকে, অর্থাৎ শিবজিকে দান করে। এটা হচ্ছে রিচুয়াল। এবং তাদের কথা থেকে আরও জানা যায় যে আমরা আমাদের 2 মেয়েকে মেরেছি কারণ ওদের ভেতরে ওদের সোলে ইমপিউরিটি ছিল, কোনো ইভেল সোল তাদের মধ্যে ঢুকে গেছিল। 24 তারিখ তাদেরকে মেরে আমরা 25 তারিখ সকালবেলা, অর্থাৎ 24 তারিখ রবিবার, 2টি মেয়েকে তারা মারে এবং তাদের কথা অনুযায়ী 25 তারিখ কিন্তু ওই 2টি মেয়ে তাদের সোলটাকে পিওর করে, অর্থাৎ তাদের মধ্যে যে ইভিল স্পিরিটটা ছিল বা ইভিল সোলটা যে হয়ে গেছিল সেটাকে বাদ দিয়ে নতুন করে ফিরে আসবে 25 তারিখে এবং সেদিন থেকে সত্যযুগ শুরু হবে এবং কলিযুগের শেষ হবে। মানে যখন বলছি আমি ঘটনাটা, তখন আমারও নিজেরও বিশ্বাস হচ্ছে না যে এই সময় দাঁড়িয়ে এত পড়াশোনা করার পরেও কোনো লোক কীভাবে এই কথা বলতে পারে। তো যাই হোক, এরপরে আরও শোনা যায়, এরপরে জিজ্ঞাসাবাদ করলে আরও জানা যায় যে শুধু 2টি মেয়েকে নয়, পুরুষোত্তম এবং পদ্মজা, এদের দুজনেরও নিজেদেরকে মারার কথা ছিল। রাত্রি 9টার সময় দুজনকে মেরে তারা তাদের এই সত্যযুগ এবং কলিযুগের যে প্রারম্ভ বা শেষ এবং সত্যযুগের যে শুরু, সেটাকে করতে চেয়েছিল। তো পুলিশ তাদেরকে গ্রেফতার করে যখন তাদেরকে 2 দিন কাস্টাডিতে রাখা হয়, কাস্টাডিতে রাখার পরেও তারা কিন্তু একই, তাদের যে বিশ্বাস, তারা কিন্তু তাদের কথা বলা বা তাদের বিশ্বাসে কিন্তু অটুট ছিল। এবং যখন পরের দিন সকালবেলা পুলিশ তাদেরকে বলে যে না, তোমরা যে বলছো যে তোমাদের মেয়ে ফিরে আসবে, এরকম কিন্তু কিছু হয়নি, তখন পদ্মজা কিন্তু পুলিশের ওপর খুব রেগে যায়। পদ্মজা পুলিশদের ওপর দোষারোপ করতে থাকে যে তোমাদের জন্য বা আপনাদের জন্য কিন্তু আমার মেয়েরা ফিরে আসেনি, আপনারা ব্যাঘাত ঘটিয়েছেন আমাদের রিচুয়ালে, তার জন্যই কিন্তু আমরা আমাদের রিচুয়ালটাকে কমপ্লিট করতে পারিনি এবং আমাদের মেয়ে দুটো ফিরে আসেনি। এই ভিডিও ফুটেজটা আমি দিচ্ছি, সেই ভিডিও ফুটেজটা দেখলে আরও পরিষ্কার বুঝতে পারবে যে পদ্মজার মেন্টালি స్టేట్ কোথায় ছিল। মানে కరోనా వచ్చిందే నా నుంచి నేనే పంపించా పొద్దున్నే మీరు కూడా మాకు రిమోట్ చేయొచ్చుడు శివ బాడీ పార్టికల్ నుంచే కరోనా వచ్చింది. ఈ కలి సంహార చేసేటప్పుడు మిగిలిన చెత్త ఉంది కదా, ఆ దులపడానికే నేను కరోనా వైరస్ ని నా బాడీ పార్టికల్ నుంచే పంపించాను. చైనా నుంచి రాలేదు. মানে এটা তো কমপ্লিটলি সাইকোটিক ডিসঅর্ডার না থাকলে এত পড়াশুনো কথা ছেড়ে দিলাম, এত মানে এইরকম চিন্তাভাবনা কেউ মাথায় কীভাবে আনতে পারে, সেটা তো কোনোভাবেই সম্ভব না। কাস্টাডিতে নেওয়ার আগে পুলিশ বুঝতে পারে যে তাদের সাইকোটিক ডিসঅর্ডার রয়েছে বা তারা পুরোপুরি মেন্টালি সুস্থ নয়, তার জন্য তাদেরকে ডাক্তারের কাছে কাউন্সেলিংয়ের জন্য পাঠানো হয় এবং
যেটা জানা যায় সেটা হলো এরা শেয়ার্ড সাইকোটিক ডিসঅর্ডারের কবলে পড়েছে। এই ডিসঅর্ডারে কি হয়, এই ডিসঅর্ডারে একজন হোস্ট থাকে, যেরকম বুরারি ফ্যামিলিতে ছিল। বুরারি ফ্যামিলির ঘটনা এখানে আমি বলছি না, যদি তোমরা কেউ জানতে চাও তো পরে আমি সেটা কভার করব। থার্ড সাইকোটিক ডিসঅর্ডারে কী হয়, এখানে একজন হোস্ট থাকে যে তার বিলিফগুলো, যে তার গোলগুলো তার কাছের যে লোকগুলো, অর্থাৎ তাদের আশেপাশের ফ্যামিলির যে লোকরা থাকে বা তার কথায় যারা খুব বিশ্বাস করে বা তাদের কাছের মানুষ যারা হয়, তাদেরকে সে এমনভাবে ম্যানিপুলেট করতে পারে যে তার বিশ্বাসগুলো তার ফ্যামিলির মধ্যে স্প্রেড হয়ে যায় এবং তারাও তাদেরকে সেম বিশ্বাস করাতে পারে। অর্থাৎ এমন একটা ব্যাপার যে আমি যেটা বিশ্বাস করি সেটা আমি তোমাদের সবার মধ্যে ছড়িয়ে দিলাম, তোমরাও আমার বিশ্বাসটাকে বিশ্বাস হিসাবেই নেবে। অর্থাৎ আমি যদি কোনো কিছু ভুলও করি তোমরা সেটাকে সঠিকভাবেই করবে। তো এখানেও তাই হয়, পদ্মজা পুরুষোত্তমকে বারবার দোষারোপ করতে থাকে যে তোমার জন্য, তোমার ভয় পাওয়ার জন্য বা কাওয়ার্ডনেসের জন্য আমাদের মেয়ে দুটো ফিরে আসলো না। এবং এমনও কিছু কথা বলে যেগুলো শুনলে তোমরা শক হবে। কথাগুলো হলো, পদ্মজা নিজে মনে করতো যে সে নিজে শিবজির অবতার। এমনকি শুধু পদ্মজা নয়, তাদের যে মেয়ে ছিল আলেকেয়া এবং সাইরির বেয়া, এরা দুজনও বিশ্বাস করত যে আমাদের মা অর্থাৎ পদ্মজা কিন্তু শিবজির অবতার। এইটা আলেকেয়া তার কিছু সোশ্যাল মিডিয়ার পোস্টের মাধ্যমেও সেগুলো আমরা বুঝতে পেরেছি দেখে। অর্থাৎ পুরো ফ্যামিলি কিন্তু এই বিশ্বাসেই বিশ্বাস করতো যে পদ্মজা শিবজির অবতার। পদ্মজা এমনও কিছু কথা বলে যেখানে যে নিজেকে করোনা যে স্প্রেড হয়েছে চায়না থেকে, সেটা সে বলে যে চায়না থেকে স্প্রেড হয়নি, সে তার নিজের শরীর থেকে করোনাটাকে স্প্রেড করেছে। এবং তার যে বলিদান ছিল সেই বলিদানের পর সেই সত্যযুগের যে সূচনা করবে, সেই সূচনার পর থেকে করোনা আর থাকবে না এবং সে তার সোলকে পিওর করবে এই বলিদানের মাধ্যমে। তো কমপ্লিটলি মেন্টালি ডিসঅর্ডার বা সাইকোটিক ডিসঅর্ডার তোমরা যেটাই বলো না কেন, এই ধরনের ঘটনা কিন্তু আমাদের ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে ঘটে। মেন মিডিয়া বা বড় বড় যে মিডিয়া হাউস আছে সেই সব মিডিয়া হাউস এগুলো কভার করে না, কেন জানি না আমি কেন করে না। এগুলো করা উচিত, হয়তো সব জায়গায় তাদের কাছে খবর পৌঁছায় না। তাও তারপরে তাদেরকে চিত্তর সাব জেলে দেওয়া হয়, তারা কাস্টাডিতে রয়েছে। আমি এটা 2021-এর ঘটনা বলছি, তো খুব একটা আগেকার ঘটনাও না। এতটা ওয়েল এস্টাবলিশড এবং ফাইন্যান্সিয়ালি স্ট্রং এবং এতটা ওয়েল এডুকেটেড, হাইলি এডুকেটেড ফ্যামিলি থেকে যদি এরকম ঘটনা আমরা শুনতে পাই বা দেখতে পাই, তাহলে কোথাও না কোথাও এখনও আমার মনে হয় যে আমরা অনেকটা পিছিয়ে রয়েছি, এখনও কিছুই আমরা এগোতে পারিনি। হয়তো টেকনোলজি এগিয়ে গেছে, কিন্তু আমরা আমাদের নিজের মনে যে অন্ধবিশ্বাস, কুসংস্কার, আমাদের অন্ধকার দিকটা কিন্তু এখনও পর্যন্ত আমরা সেটাকে কাটিয়ে উঠতে পারিনি। এবং এর মাধ্যমেই এই নাইডু ফ্যামিলির কেস কিন্তু শেষ হয়। তোমরা যদি এই ধরনের ঘটনা আরও শুনতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, এবং এই ঘটনাটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। ঘটনাতে বলার ক্ষেত্রে হয়তো আমার কিছু ভুল থাকতে পারে, কারণ ঘটনাটা এতটাই ক্রিপি টাইপের, বলার সময়ও আমি বারবার ভাবছিলাম যে ঘটনাটা মানে এমনও কি হতে পারে, এখনও ফাম্বল করছি। তো যাই হোক, তো তোমাদের লাইফে যদি এমন কোনো হরার এক্সপিরিয়েন্স বা ট্রু স্টোরি যদি বা ট্রু ক্রাইম স্টোরি যদি থেকে থাকে এবং আমার সাথে যদি শেয়ার করতে চাও, তাহলে অবশ্যই আমাকে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া মেল আইডি, ইনস্টাগ্রাম আইডি বা ফেসবুক আইডিতে আমার সাথে যোগাযোগ করতে পারো। সেখানে আমার সাথে তোমাদের স্টোরি শেয়ার করতে পারো। শুধু যে স্টোরি শেয়ার করতে হবে তা নয়, তোমরা আমার সাথে কথা বলতে চাইলেও সেখানে আমাকে ডিএম করে আমার সাথে কথা বলতে পারো। দেখা হচ্ছে এমনই কোনো হরার এক্সপিরিয়েন্স বা ইনসিডেন্টস বা ট্রু ক্রাইম স্টোরি নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।